হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মেসোপটেমীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি নিয়ে। অর্থাৎ এই যে মেসোপটেমীয় সভ্যতা রয়েছে, এই মেসোপটেমীয় সভ্যতার কি কি বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এই যে মেসোপটেমীয় যে সভ্যতা রয়েছে, এই সভ্যতার কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। তো প্রথমত যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে মেসোপটেমিয়াদের অর্থনৈতিক বৈশিষ্ট্য। অর্থাৎ অর্থনৈতিক বৈশিষ্ট্যর ক্ষেত্রে কি বলা হয়েছে, তো দেখো এখানে বলেছে যে সুমেরীয়রা ছিল মেসোপটেমীয় সভ্যতার প্রথম অংশ এবং জানা গেছে যে তারা প্রথমে কৃষিভিত্তিক সমাজ গড়ে তুলেছিল। যেহেতু অর্থনৈতিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, সেহেতু কৃষিভিত্তিক বা কৃষির কথা কিন্তু প্রথমেই বলা যায়। তো সেহেতু বলা হয়েছে কি ছিল, যে সুমেরীয়রাই কিন্তু এই মেসোপটেমীয় যে সভ্যতার কিন্তু প্রথম অংশ ছিল এবং জানা গেছে যে তারা প্রথমে কিন্তু কৃষিভিত্তিক সমাজ গড়ে তুলেছিল এবং কৃষিকাজে তারা গরু ব্যবহার করত, চাকাযুক্ত গাড়ির ব্যবহার করতেও কিন্তু তারা জানতো এবং বলেছে যে তখন চাষিরা কুটিরে বাস করত। কৃষিকাজে যে জলের প্রয়োজন হতো তা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী থেকে আসতো। এই যে মেসোপটেমীয় যে সভ্যতা রয়েছে বা মেসোপটেমিয়া, তো এই মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? তো দেখো, মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো যে নদীর মধ্যবর্তী ভূমি বা নদীর মধ্যবর্তী স্থান। এই যে এখানে যে নদীর কথা উল্লেখ রয়েছে, এখানে নদী বলতে কিন্তু মূল দুটি নদীর কথা বোঝানো হয়েছে। কোন দুটি নদীকে? একটা হচ্ছে টাইগ্রিস এবং আর একটা হচ্ছে ইউফ্রেটিস। এই দুটি নদীকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো সেখানে বলা হয়েছে এই যে কৃষিকাজের জন্য, তো কৃষিকাজের ফলে তো তাদের জলের প্রয়োজন হতো, তো সেই জল কোথা থেকে আসতো? সেই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী থেকে কিন্তু জল আসতো। এবং বলা হয় যে এছাড়া পরবর্তীকালে ব্যাবিলনে ব্যবসার প্রচলন হয়েছিল। পরবর্তীতে কি হয়েছিল, এই যে কৃষিকাজ থেকে কিন্তু পরবর্তীতে কিন্তু সেখানে ব্যবসার প্রয়োজনও কিন্তু হয়েছিল এবং বলা হয়েছে পাথর, তামাসহ অন্যান্য জিনিসের সাথে ফসলের বিনিময়ও কিন্তু চালু ছিল। অর্থাৎ এই যে মেসোপটেমীয় ছিল, এখানে কি ছিল, যে সেখানে বলা হয়েছে পাথর, তামা এগুলার তো মানে জিনিসের তো চালু ছিলই, এছাড়াও সেখানে বলা হয়েছে যে ফসলের বিনিময়ও কিন্তু চালু ছিল। আচ্ছা, নেক্সট বলছে হচ্ছে যে সামাজিক কাঠামো। অর্থাৎ মেসোপটেমীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলির মধ্যে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সামাজিক কাঠামো সম্পর্কে। তো বলা হয়েছে তখন রাষ্ট্র সব কিছুর কিন্তু দাম নির্ধারণ করে দিত, এমনকি শ্রমিকের যে মজুরি ও দ্রব্যমূল্যের আইন প্রণয়ন করাও কিন্তু হয়েছিল। ফলে কি হয়েছিল, ফসল কম বা বেশি যেমনই উৎপাদন হোক, দাম কমানোর কিন্তু বা বাড়ানোর সুযোগ কিন্তু থাকতো না। এখানে প্রথমেই বলে দিয়েছে যে রাষ্ট্র কিন্তু সব কিছুর দাম নির্ধারণ করেই রাখতো প্রথম থেকেই। তো সেই জন্য বলা হয়েছে সেখানে ফসল কম বা বেশি যেমনই উৎপাদন হতো, কি হতো, দাম কমানো বা বাড়ানোর কিন্তু কোনো সুযোগ কিন্তু সেখানে ছিল না এবং শ্রমিকরাও কিন্তু তাদের যে পাওনাটা ছিল, ন্যায্য পাওনা, সেটাই কিন্তু তারা পেত, তার থেকে কম বা তার থেকে বেশি কিন্তু পেত না। যেহেতু সেখানে বলা হয়েছে রাষ্ট্র সব কিছুর দাম প্রথম থেকেই কিন্তু নির্ধারণ করে দিয়েছিল। আচ্ছা, এছাড়াও সেখানে রয়েছে হচ্ছে রাজনৈতিক বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে মেসোপটেমীয় যে সভ্যতা রয়েছে, সেই মেসোপটেমীয় সভ্যতার কিছু রাজনৈতিক যে বৈশিষ্ট্য রয়েছে। তো সেক্ষেত্রে বলা হয়েছে তখনকার রাজনীতির মাঠে মন্দিরের কিন্তু প্রাধান্য দেখা যেত এবং বলা হয়েছে যে ধর্মীয় পুরোহিতরা সমাজের কর্তাদের আসনে ছিলেন। যেমন বলা হয়েছে ব্যাবিলন ছিল ধর্মকেন্দ্রিক, সেখানে রাজা দেবতাদের আদেশ মতো কিন্তু তার যে রাজ্য শাসন করত এবং এতে করে কি বলা হয়েছে, পুরোহিতরা রাজ্য শাসন, ব্যবসা, কর্মধর্ম সব নিয়ন্ত্রণের কিন্তু সুযোগ পেয়েছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যবসা বাণিজ্য। মেসোপটেমীয় সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি অন্যতম বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলা হয়েছে, এখানের ব্যবসা বাণিজ্য সম্পর্কে। তো এই যে মেসোপটেমীয়র যে ব্যবসা বাণিজ্য, সেটা কিন্তু জলপথ এবং স্থলপথ উভয় পথের মাধ্যমেই কিন্তু সেখানের ব্যবসা বাণিজ্যটা কিন্তু সম্পন্ন হয়ে থাকতো এবং এই মেসোপটেমিয়ার কিন্তু যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল, যেমন দিলমুন ছিল, মেলুহা ছিল, তো প্রভৃতি দেশের সঙ্গে কিন্তু যে মেসোপটেমিয়ার কিন্তু যে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল। তো এখানে বলা হয়েছে আমরা আগের থেকেই জেনেছি যে তখন সকল ক্ষেত্রেই মন্দিরের পুরোহিতদের কিন্তু প্রভাব ছিল প্রকট এবং বলা হয়েছে ব্যবসা বাণিজ্যেও কিন্তু তাদের প্রভাব ছিল এবং কেননা বলা হয়েছে যে মন্দির থেকে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো।
ব্যাবিলন সভ্যতায় কি দেখা যায় যে ক্রেতা ও বিক্রেতাকে কেনা বেচার দলিল হিসেবে কিন্তু রসিদ রাখতে হতো, তখন কিন্তু কৃষিভিত্তিক ব্যবসায় কিন্তু প্রচলিত ছিল। তাহলে প্রথমত এখানে বলা হয়েছে এই যে বলা হয়েছে যে সকল ক্ষেত্রেই কি হতো যে মন্দিরের কিন্তু পুরোহিতদের প্রভাব ছিল প্রকট। এখানে প্রথমেই বলা হয়েছে যে যেমন রাজনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে ছিল যে তখনকার রাজনীতির মাঠে কি দেখা যেত, মন্দিরের প্রাধান্য দেখা যেত, এবং ধর্মীয় পুরোহিতরা কি ছিল, সমাজের কর্তাদের আসনে ছিল। তো সেহেতু বলা হয়েছে যে সেখানে রাজা এবং দেবতাদের আদেশ মতো কিন্তু সেখানে যে রাজ্য যে শাসন করতেন, এবং কি হয়েছিল যে পুরোহিতরা রাজ্য শাসন, যে ব্যবস্থা, এছাড়াও ব্যবসা, কর্ম, ধর্ম সব কিছুতেই কি ছিল, তাদের নিয়ন্ত্রণের কিন্তু সুযোগ ছিল। তো সেই হিসাবেই বলা হয়েছে যে এখানে যে মন্দিরে পুরোহিতদের কিন্তু প্রভাবটা ছিল প্রকট, এবং ব্যবসা বাণিজ্যতেও কিন্তু তাদের প্রভাবটা লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে বলা হয়েছে মন্দির থেকে যে ব্যবসা কিন্তু পরিচালিত হতো, এবং এই যে ব্যাবিলনীয় যে সভ্যতায় কি দেখা যায়, ক্রেতা ও বিক্রেতাকে যে কেনা বেচার যে দলিল, সেই দলিল হিসেবে যে রসিদ সেটা রাখতে হতো, এবং বললাম যে সেখানকার যে তখনকার যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা ছিল কিন্তু কৃষি ভিত্তিক। নেক্সট হচ্ছে যে মেসোপটেমীয় সভ্যতার ধর্ম। মেসোপটেমীয় সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যে মেসোপটেমীয় সভ্যতার ধর্ম কেমন ছিল। বলেছে তখনকার ব্যাবিলনীয় সভ্যতায় নগরে নগরে কিন্তু ভিন্ন দেবতার সন্ধান পাওয়া যায়। অর্থাৎ এই নগরে এক দেবতার সন্ধান পাওয়া গেল, তো অন্য নগরে কি হবে, অন্য দেবতার কিন্তু সন্ধান পাওয়া গেছে। এবং কি বলা হয়েছে, তারা এক ঈশ্বরের বদলে বহু ঈশ্বরের কিন্তু আরাধনা করত। অর্থাৎ এই যে ব্যাবিলনীয় সভ্যতার যে মানুষজনেরা ছিল, তারা কি করতো, এক ঈশ্বরের আরাধনা করতো না, তারা কি করতো, এক ঈশ্বরের বদলে বহু ঈশ্বরের কিন্তু আরাধনা করত। এবং বলা হয়েছে এক এক নগরে কিন্তু এক এক দেবতার প্রভাব লক্ষ্য করা কিন্তু গিয়েছিল, এবং সেই দেবতাদের মধ্যেকার প্রধান দেবতাকে কেন্দ্র করে সেখানে কিন্তু যে নগরগুলি ছিল সেই নগরগুলিতে কিন্তু মন্দির তৈরি করা হতো। এবং বলা হয়েছে এক এক দল এক এক দেবতার কিন্তু ভক্ত ছিল। ফলে কি হয়েছিল যে ক্ষমতার বদল হলে সেখানে কি হয়েছিল, মন্দিরে কিন্তু দেবতাদেরও রদবদল আসতো, এবং এই যে মন্দিরগুলো, এই মন্দিরগুলো কিন্তু জিগুরাট নামে পরিচিত ছিল। তাহলে মূলত এই যে মেসোপটেমীয় সভ্যতার যে ধর্ম রয়েছে, সেই ধর্ম সম্পর্কে বলা যায় যে এই যে মেসোপটেমীয় সভ্যতার যে মানুষজনেরা ছিল, তারা কি ছিল যে এক ঈশ্বরের বদলে বহু ঈশ্বরের কিন্তু আরাধনা করত, এবং এক এক নগরে কি হতো, এক এক দেবতার প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। তো সেহেতু কি বলা হয়েছে যে সেই দেবতাদের মধ্যেকার যে প্রধান দেবতা ছিল, সেই দেবতাকে কেন্দ্র করেই কিন্তু নগরের যে মন্দিরগুলি কিন্তু তৈরি করা হতো, এবং এই মন্দিরগুলি কিন্তু জিগুরাট নামে পরিচিত ছিল। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে যে স্থাপত্য বৈশিষ্ট্য। বলা হয়েছে যে মেসোপটেমীয় সভ্যতার যে ব্যাবিলনীয় অধ্যায়ে স্থাপত্যের বিশেষ কিন্তু নিদর্শন পাওয়া যায়, এবং বলা হয়েছে মাটি ও যে পুরানো ইট, সেই ইট দিয়ে কি নির্মাণ কাঠামো কিন্তু দেখা যায়। অর্থাৎ এখানে যে স্থাপত্য কীর্তিগুলি রয়েছে, সেই স্থাপত্য কীর্তিতে বলা হয়েছে যে মাটি ও পোড়া ইট দিয়ে কিন্তু তৈরি নির্মাণ কাঠামো দেখা গেছে, এবং বিশেষ করে বলা যায় যে খুব উঁচু মন্দির নির্মাণ হতো এখানে, এবং জিগুরাট নামক এসব মন্দির প্রায় 70 ফুট উঁচু ছিল। অর্থাৎ এখানে যে সমস্ত প্রথমেই বললাম যে মেসোপটেমীয় সভ্যতার ধর্ম সম্পর্কে, যে এখানের যে মন্দিরগুলি ছিল সেগুলিই কিন্তু জিগুরাট নামে পরিচিত ছিল। তো সেহেতু বলা হয়েছে এখানে জিগুরাট নামক মন্দির, যে এসব মন্দিরগুলি প্রায় 70 ফুট কিন্তু উঁচু ছিল, এবং সেখানে বলা হয়েছে যে উঁচু এবং যে থাম, খিলান এবং গম্বুজ ছিল। সেখানে বলা হয়েছে যেহেতু 70 ফুট উঁচু ছিল, তো সেখানে উঁচু থাম ছিল, খিলান ছিল, প্লাস কিন্তু গম্বুজও কিন্তু ছিল। তো এই যে মেসোপটেমীয় সভ্যতার যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে, সেই বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কিন্তু স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেরি না করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটুকুই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।